নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, তার সাথে সাথে আইএসএল এর আজকে আমরা হাড্ডাহাড্ডি ম্যাচটা দেখলাম সেই নিয়েও কথা বলার রয়েছে এবং কিছু ইনজুরি আপডেটও শেয়ার করে নেব আমরা এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করা একদমই ফ্রি, সকলে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু আইএসএল নিয়ে, তো হায়দ্রাবাদের কি অবস্থা ভাই, 2 গোলে যেখানে 10 মিনিট 12 মিনিটের মধ্যে এগিয়ে যাচ্ছে সেখান থেকে 5-2 গোলে হারলো। আর অ্যালেক্সাজি সে তো আজকে জোড়া গোলই বলতে গেলে করে ফেলেছে, মানে ওন গোল, জোড়া গোল বলতে ওন গোল। তো আমরা যদি প্রথম থেকে ম্যাচ নিয়ে কথা বলি, হায়দ্রাবাদ শুরুটা কিন্তু খুব ভালো করেছিল। প্রথমে যে গোলটা কোরিয়া করেছে দারুণ গোলটা কিন্তু লেগেছে, প্রথমের যে গোলটা খুব ভালো কিন্তু একটা গোল করে। এবং আমি বুঝলাম না যেখানে 4 মিনিটের মধ্যে দল লিড পাচ্ছে, গোল পাচ্ছে, সেখানে কোরিয়া জার্সি খুলে সেলিব্রেট করার কি মানে। জার্সি খুলে সেলিব্রেট করে ভাই প্রথম ইয়েলো কার্ডটা দেখে নিল 4 মিনিটের মধ্যেই। এরপরে কিন্তু যে দ্বিতীয় গোলটা এসেছে, দ্বিতীয় গোলটাও কিন্তু একদম সুযোগ সন্ধানী, সেখান থেকে কিন্তু কোরিয়া 12 মিনিটের মধ্যে দ্বিতীয় গোলটা করে দেয় এবং হায়দ্রাবাদকে একটা ভালো জায়গায় নিয়ে যায়। দেখে মনে হচ্ছিল আর যাই হোক আজকে ম্যাচ থেকে হায়দ্রাবাদ অন্তত সিঙ্গেল পয়েন্টও পাবে, অবশ্যই নর্থ ইস্ট কামব্যাক করতে পারবে সেই আশাও ছিল। তো সেখান থেকে কি অবস্থা, প্রথম দিক থেকেই যেরকম নর্থ ইস্ট আবার অ্যাটাক তৈরি করলো, প্রথম গোলটা করলো গুলিয়ার্মো 18 মিনিটের মাথায়, জটলা থেকে কিন্তু একদম ভালো ফিনিশিং এসেছে, কারণ প্রচণ্ড ওখানে জটলা ছিল, অ্যালেক্সাজি বলো বা প্রত্যেকটা প্লেয়ার ওখানটা পুরো জট পাকিয়ে ফেলেছিল, সেখান থেকে প্রথম গোল আসে। দ্বিতীয় গোলটা ভাই লেনির ওন গোল হয়ে গেছে, কিছু করার নেই, জোরালো শট লেনির গায়ে লেগে ডিফ্লেক্ট হয়ে গেছে, সেখানে কিন্তু আমি করণজিৎকে দোষ দিতে পারবো না, ওইভাবে বলে লাইন চেঞ্জ হয়ে গেলে কোনো গোলকিপারের পক্ষে কিছু করা থাকে না। আর করণজিতের এমনিও বয়স হয়ে গেছে, খুব একটা ঝাঁপাঝাঁপি করতে পারেনি আর সেখান থেকে গোল আটকাতে পারেনি, সেখানে কিন্তু দ্বিতীয় গোলটা হয়ে যায়। তৃতীয় গোলটাও কিন্তু আবারও গুলিয়ার্মো সেই সুযোগ সন্ধানী একদম সেকেন্ড স্ট্রাইকার পজিশন থেকে এসে যেভাবে ফিনিশ করলো 61 মিনিটের মাথায়, দারুণ ফিনিশিং হয়েছে। তারপর কিন্তু আমরা দেখতে পেলাম যে আলাদিন, অনেক দিন আলাদিনের প্রদীপ জ্বলেনি, আজকে ভাই আলাদিনের প্রদীপ জ্বলেছে। আলাদিনের প্রদীপ জ্বলার আগে কিন্তু বারবার অ্যালেক্সাজি তাকে চ্যালেঞ্জ করছিল, আর একটা ক্ষেত্রে তো দেখলাম অ্যালেক্সাজি দারুণ একদম ক্লিন চ্যালেঞ্জ করে তার উপর যেরকমভাবে দেখাচ্ছে ভাই তোমাকে আটকে দিয়েছি, তারপর কিন্তু সেই জায়গা থেকেই আলাদিন হেড দিয়ে গোল করে দিল। এখানে অ্যালেক্সাজিও ছিল এবং গোলকিপার দুজনে এগিয়ে এলেও কিন্তু একদম দারুণ কিন্তু আলাদিনের ফিনিশিং। আর অনেক দিন বাদে আলাদিন গোল পেয়েছে এবং আজকেও কিন্তু ভালো সেলিব্রেট করেছে, জার্সি ফার্সি খুলে ভালো আলাদিনের কিন্তু আমরা সেলিব্রেশন দেখতে পেলাম। আর তারপরের গোলটা তো আরও একটা ওন গোল, সেখানে অ্যালেক্সাজি ডিফ্লেক্ট বল ওন গোল হয়ে গেল, কিছু করার নেই, দুটো ওন গোলগুলো যদি আমি বাদও রাখি তাহলেও কিন্তু অনেক বেটার নর্থ ইস্ট পারফরমেন্স করেছে, পারফরমেন্সের দিক থেকে টপ ক্লাস পারফরমেন্স কিন্তু আজকে রয়েছে, কিছু করার নেই। হায়দ্রাবাদ অনেক কিছু তাদের চেঞ্জ করতে হবে সামনের বছরে, আশা করছি হায়দ্রাবাদ আরও বেশি শক্তিশালী হওয়ার চেষ্টা করবে। এই সিজনে তাদের উপর খুব একটা আশা করা যায় না, ওই 12 ম্যাচে 7 পয়েন্ট পেয়েছে, আর তো এখন পয়েন্ট পাচ্ছে না, আর কিছু করার নেই। তো এরপরে যদি আমরা একটুখানি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে কথা বলি, তো মোহনবাগান সুপার জায়েন্টের জন্য ইনজুরি সমস্যা তাদেরও বেশ কিছুটা ভোগাচ্ছে। আমরা লাস্ট ম্যাচে দেখেছিলাম সন্দেশের সঙ্গে সুভাশিসের একটু ঠোকাঠুকি হয়েছিল, সেখানে যাই হোক আজকে ফেস মাস্ক পরে কিন্তু সুভাশিস প্র্যাকটিস করেছে, কিন্তু স্টুয়ার্ট এখনও পর্যন্ত ম্যাচ ফিট হতে পারছে না, এটা কিন্তু একটা রীতিমতন চিন্তার কারণ। স্টুয়ার্ট কবে ফিরবে এখনই ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তাকে নিয়ে তো চিন্তা রয়েছে। তার উপর ডিমি পেট্রাটোস লাস্ট ম্যাচে কিন্তু কিছুটা ইনজুরি পেয়েছিল, তারপরও গোল করার পর তাকে তুলে নেওয়া হয়, তারও কিন্তু ইনজুরি হয়তো তাকে ভোগাতে পারে। পাঞ্জাব ম্যাচে তার খেলার সম্ভাবনা বেশ কিছুটা কম, তার উপর আজকে ট্রেনিং চলাকালীন কিন্তু আশিক কুরুনিয়ান সেই ইনজুরি থেকে ব্যাক করে বেশ ভালো পারফরমেন্স করেছিল। তো আশিকেরও আজকে কিন্তু ইনজুরি হয়েছে, তারও কিন্তু পাঞ্জাব ম্যাচে খেলার সম্ভাবনা কম, বেশ কঠিন সমস্যার মধ্যে পড়ে গেছে বাংলার দুই প্রধান। ইস্ট বেঙ্গলেরও ওই ইনজুরি সমস্যায় প্রচণ্ড পরিমাণে ভুগছে, কাঠ সমস্যায় ভুগছে, মোহনবাগানের ক্ষেত্রে ওই একই ব্যাপার, মোহামেডানের ক্ষেত্রে ওই একই ব্যাপার, 3 প্রধানই যথেষ্ট চাপে রয়েছে। তো আরও কিছুটা এই জায়গাগুলোকে ঠিক করতে হবে 3 প্রধানকে, আশা করি 3 প্রধান এই জায়গাগুলোকে ঠিক করে নেবে। তো এরপর একজন খুবই আমার পছন্দের প্লেয়ারকে নিয়ে কথা বলবো এবং সেই প্লেয়ারকে যে অনেক দিন ধরেই টার্গেটের মধ্যে রেখেছিল সেগুলো নিয়েও একটু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো প্লেয়ারটার অন্য কেউ নয়, 23 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার
মিডফিল্ডারের প্লেয়ার জিতেশ্বর সিং, যে কিন্তু চেন্নাইন এফসির সঙ্গে 2025 সালের 31শে মে পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে। তো লাস্ট ইয়ারও জিতেশ্বরকে নেবার ব্যাপারে আইএসএল এর বেশ কিছু ক্লাব ভালো অফার দিলেও সে শেষ পর্যন্ত ওয়েঙ্কোয়েলের কথা শুনে কন্ট্রাক্ট এক্সটেনশন করেছিল। এবং তোমরা সকলেই জানো যারা মোটামুটি আমার চ্যানেলকে ফলো করো যে ইস্টবেঙ্গল কতটা কথাবার্তা এগিয়েছিল জিতেশ্বরকে নেবার ব্যাপারে, কিন্তু জিতেশ্বরকে শেষ পর্যন্ত পাওয়া যায়নি। তো এই সিজনে জিতেশ্বরের যা অবস্থা, মাত্র একটা ম্যাচে মাত্র 10টা মিনিট গেম টাইম। তার ইনজুরি সমস্যা আছে বলে তোমাদের কাছে কোনো আপডেট নেই, সেরকম ইনজুরি সমস্যা নেই, কিচ্ছু সমস্যা নেই। কেন তাকে খেলাচ্ছে না জানা নেই। হামতে এসে গেছে, হামতে এসে অনেকটা মাঝমাঠে ভালো করছে বলেই জিতেশ্বর মূলত বেঞ্চ হয়ে গেছে। আর জিতেশ্বর কোনোভাবেই চেন্নাইয়ে আর থাকতে চাইছে না, চেন্নাই ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। এর আগেও আমরা দেখেছিলাম অনিরুদ্ধ থাপাও দীর্ঘদিন চেন্নাইয়ে থাকলেও কিন্তু সে শেষ পর্যন্ত চেন্নাই ছেড়ে বেরিয়ে এসে মোহনবাগানে সাইন করেছে। তো সেরকমভাবেই জিতেশ্বর চাইছে যে আর সে চেন্নাইয়ে থাকবে না। আইএসএলে কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স, 35টা ম্যাচ খেলেছে এবং তার পারফরমেন্স কিন্তু লাস্ট সিজনেই কথায় যদি ভাবি টপ ক্লাস পারফরমেন্স ছিল, কিন্তু এই সিজনে তাকে আমরা দেখতেই পাচ্ছি না। তো জিতেশ্বর কিন্তু দল ছাড়তে চলেছে, এরকম কিন্তু বেশ কিছু বড় মিডিয়া থেকে রিপোর্ট বেরিয়ে আসছে। এবং জিতেশ্বরের দিকে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের নজর তো ছিল, আগেও ছিল, লাস্ট ইয়ারেও ছিল এবং সামনের ইয়ারেও থাকবে। তো এই প্লেয়ারকে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের টার্গেট করা উচিত। এবার যদি কোনোভাবে তার এক্সিট ক্লজ কিছু থাকে, যদি উইন্টারেও নিয়ে আসা যায় তো একটা দারুণ অপশান হবে, কারণ ইস্টবেঙ্গলেরও মাঝমাঠে খুব বেশি প্লেয়ারের অপশান নেই। সৌভিক চক্রবর্তী, জিকসান ছাড়া কিন্তু আর কোনো মাঝমাঠে প্লেয়ার আমি তো দেখতে পাচ্ছি না যে দারুণ মানের কোনো প্লেয়ার রয়েছে। সাউল ক্রেসপো এখন ইনজুরি সমস্যায় ভুগছে, সে কতটা কি থাকবে জানা নেই। কোনো একজনের প্লেয়ার যেমন জিকসান রেড কার্ড হয়ে গেল, শুধুমাত্র সৌভিক, আর বেঞ্চেও কোনো প্লেয়ার নেই। হ্যাঁ, নিশুকে খেলিয়ে দেওয়া হচ্ছে, আনোয়ারকে খেলিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু বেঞ্চ যত শক্তিশালী হবে ততই কিন্তু প্রত্যেকটা দলের জন্য ভালো হবে। তো অবশ্যই ইস্টবেঙ্গলের তো ঝাঁপানো উচিত। এমনকি আমি চাই মোহামেডানও কিন্তু টার্গেট করতে পারে, কিন্তু ইস্টবেঙ্গল যদি আগের বারের মতন একদম শেষ পর্যন্ত লড়াই করে এই প্লেয়ারকে তুলে নিতে পারে, একটা দারুণ দারুণ সাইনিং হতে পারে। তো দেখা যাক সামনের দিকে কি হয়, বেশ কিছু ক্লাব তো টার্গেট করবে বলে শোনা যাচ্ছে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।